প্রস্তাব পাশ হলেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়, চলছে হামলা, আরব নেতাদের বৈঠক। মোদির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম, আবারও কেন দেশ ছাড়া হওয়ার শঙ্কায় মুসলমানরা। মনোমুগ্ধকর ঢেউয়ের খেলায় চীনের কিয়াংতাং নদী, অপরূপ সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ভিড়। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের দেয়া গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও এর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইসরায়েল এখনও গাজার অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে, ফলে প্রশ্ন উঠেছে গাজায় আদৌ যুদ্ধবিরতি আসবে কিনা। এখানেও দ্বিমুখী নীতিতে ইসরায়েল বন্ধু যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির জন্য এখনো যখন মরিয়া ফিলিস্তিনিরা, তখন ইসরায়েলকে হামলা বন্ধ করতে না বলে বরং যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর না হলে সেজন্য গাজার স্বাধীনতাকামীরা দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। তাহলে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাবও লোক দেখানো? না হলে কেন আবারও নিজের আসল রূপে ফিরে গেল ইসরায়েল বন্ধু যুক্তরাষ্ট্র? ফিলিস্তিনবাসী তো বটেই, গোটা বিশ্বকে স্বপ্ন দেখে আবারও নিজের রূপে ফিরে গেল আমেরিকা। বলল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদ্য পাশ হওয়া গাজার যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর না হলে এজন্য দায়ী থাকবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। অথচ ইসরায়েলের আগেই এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। শুধু এখনই নয়, গেল ৮ মাস ধরেই ইসরায়েলি নৃশংস আগ্রাসনে প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে থাকা এই ফিলিস্তিনিরাই যুদ্ধবিরতির জন্য সবচেয়ে বেশি মরিয়া। বরং প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরায়েলকে হামলা থামানোর আহ্বান না জানিয়ে অবলীলায় দোষ চাপিয়ে দিলেন ফিলিস্তিনের উপর। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা নিয়ে আরব নেতাদের সাথে এক বৈঠকে যোগ দিয়ে গাজায় 40 কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি কার্যকর হোক বা না হোক, দ্রুত সেখানে ত্রাণ দিতে গাজার সীমান্তগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন আরব নেতারা। ইসরায়েলকে অবিলম্বে গাজায় অভুক্ত মানুষের উপর হামলা বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তারা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে বেশ কয়েক দফা চেষ্টার পর অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব। আগের প্রস্তাবগুলো মার্কিন বাধায় থেমে গেলেও এবার যুদ্ধবিরতির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের হওয়ায় তা বিনা বাধায় পাশ হয়। এরই মধ্যে প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। সোমবার প্রস্তাবটি উত্থাপন করা হয়। কোনো রকম শর্ত আরোপ না করে অবিলম্বে এটি কার্যকরের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 14টি দেশ। ভোটদানে বিরত ছিল রাশিয়া। প্রস্তাবে জানানো হয়, এরই মাঝে ইসরায়েল যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নিয়েছে। কালক্ষেপণ না করে গাজার প্রতিরোধ যোদ্ধাদেরও তা মেনে নেয়ার আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। এটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয় করার আগ্রহ জানিয়েছে তারা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার, জিম্মি ও বন্দী বিনিময় এবং গাজার পুনর্গঠন প্রসঙ্গে পাশ হওয়া প্রস্তাবে যা বলা হয়েছে তা ফিলিস্তিনবাসীর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। প্রস্তাবে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ গাজা উপত্যকার সীমানা বা জনসংখ্যা হ্রাসের যে কোনো ধরনের প্রচেষ্টারও বিরুদ্ধে। এছাড়া ফিলিস্তিনবাসীর অধিকার নিশ্চিতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে অটল অঙ্গীকারের কথাও জানায় পরিষদ। আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যেন শান্তিপূর্ণভাবে পাশাপাশি থাকতে পারে, সেটি বাস্তবায়নে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গাজাকে পশ্চিম তীরের সাথে একীভূত করার উপরও জোর দেয়া হয় প্রস্তাবে। হিজল জোবায়ের,
বাংলাভিশন। কোন ধর্মের প্রতি বিদ্বেষ নেই মোদী নেতৃত্বাধীন এনডিএ জোটের। গেল শুক্রবার ভারতের পুরনো পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে এমন আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু রবিবার গঠিত মন্ত্রিসভায় দেখা গেল উল্টো চিত্র। বিভিন্ন ধর্ম ও বর্ণের প্রতিনিধি থাকলেও সম্পূর্ণ মুসলিমহীন রইল কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট। এতে বেশ শঙ্কিত ভারতে থাকা ২০ কোটি মুসলিম নাগরিক। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মোদির বিজেপি সরকারে ঠাঁই নেই কোনো মুসলমানের, সে কথারই প্রমাণ হল নতুন মন্ত্রিসভায়। ভারতের ইতিহাসে এই প্রথম ক্যাবিনেটে জায়গা হয়নি একজন মুসলিমেরও। জোট সরকারে রয়েছে নানা রাজ্য, বহু সম্প্রদায় আর শ্রেণীপেশার মুখপাত্র, কিন্তু পার্লামেন্টে এবার রইল না দেশের ২০ কোটি মুসলমানের কোনো প্রতিনিধি। লোকসভা নির্বাচনের প্রচারণায় প্রকাশ্যে চরম মুসলিম বিরোধিতা দেখিয়েছেন নরেন্দ্র মোদী। সরকার গড়ার তাগিদে এনডিএ জোটের নেতা নির্বাচিত হয়ে মোদী বলেছিলেন, কোনো রকম ভেদাভেদ না করে সব ধর্মকে একরকম দৃষ্টিতে দেখবে তার দল, সবাইকে সাথে নিয়েই চলবে জোট সরকার। কিন্তু রোববার সন্ধ্যায় গঠিত ৭২ সদস্যের নতুন মন্ত্রিসভা বলছে ভিন্ন কথা। ২০১৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন মুসলিম মন্ত্রী নাজমা হেপতুল্লাহ। গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় না পেলেও নিয়েছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। ২০১৯ সালে বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন দলটির রাজ্যসভার সদস্য মুখতার আব্বাস নাকভি। ২০২২ সালে নাকভির রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে মুসলিমদের জন্য বন্ধ হয়ে যায় মোদির মন্ত্রিসভার দরজা। ভারতের ইতিহাস বলছে, সবসময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অন্তত একজন হলেও মুসলিম মন্ত্রী, অংশ নিয়েছেন শপথ অনুষ্ঠানেও। ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার একজন ছিলেন বিজেপি নেতা নাকভি। ১৯৯৯ সালের নির্বাচনে ১৮২টি আসন জিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তখন মন্ত্রিসভার সদস্য হন বিজেপির শাহনওয়াজ হুসেন ও ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ। কোনো মুসলমানের জায়গা না হলেও শিখ, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রী হয়েছেন মোট ৫ জন। তাদের কেউই পাননি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান ৪ মন্ত্রণালয় নিজেদের হাতেই রেখেছে মোদির দল। নতুন ক্যাবিনেটে ৩০ পূর্ণ মন্ত্রীর ২৫ জনই এসেছেন বিজেপি থেকে। জোটের শরিকরা পেয়েছেন মাত্র ৫ জন মন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মুসলমান প্রার্থীর মোট সংখ্যা ছিল ৭৮ জন। তাদের মধ্যে ভোটে জিতেছেন ২৪ জন। অবশ্য ২৪ প্রার্থীর মধ্যে ২১ জনই লড়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ব্যানারে। কাশ্মীরের ২ স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী রশিদ ও মোহাম্মদ হানিফ ছাড়াও ভোটে জিতেছেন হায়দরাবাদের আসাউদ্দিন ওয়েইসি। ৯ জুন টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় বিজেপিকে নিতে হচ্ছে জোট সরকারের তিক্ত অভিজ্ঞতা। ধর্মবিদ্বেষী আচরণ থেকে বিরত থাকবে মোদীর সরকার, এমন আশা করা হলেও মুসলিম সদস্যবিহীন মন্ত্রিসভা ইঙ্গিত দিচ্ছে কঠিন হয়ে উঠতে পারে ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে ভারতের উড়িষ্যা রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন সোফিয়া ফেরদৌস। ওই রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক তিনি। কংগ্রেসের হয়ে রাজ্যের বারামতি কটক আসন থেকে জয়ী হয়েছেন ৩২ বছর বয়সী সোফিয়া। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। ভারতের নির্বাচনে এবার দ্যুতি ছড়িয়েছেন যে কয়েকজন বিজয়ী, তাদের মধ্যে অন্যতম ওড়িশার সোফিয়া ফেরদৌস। ওড়িশা রাজ্যের নির্বাচনে নতুন এক ইতিহাস গড়েছেন মাত্র ৩২ বছর বয়সী এই নারী। কংগ্রেসের টিকিটে রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক বা এমএলএ হয়েছেন তিনি। যেমন রূপ তেমনি গুণের অধিকারিণী সোফিয়া। একাধারে মডেল, ইনফ্লুয়েন্সার, ইঞ্জিনিয়ার ও রাজনীতিবিদ, সফল সর্বত্র। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী পূর্ণাচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন ৮,০০০ ভোটের ব্যবধানে।
সোফিয়ার বিধায়ক হয়ে ওঠার গল্পটা সত্যি বিস্ময়ের জন্ম দেয়। এই বছরের শুরুর দিকে ওড়িশার কন্যা সোফিয়া ফেরদৌস বাবা মোহাম্মদ মকিমের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নির্বাচনের প্রায় 1 মাস আগে বড় একটি আঘাত আসে তাদের পরিবারে। মোহাম্মদ মকিম জানতে পারেন দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে তিনি প্রার্থী হিসাবে অযোগ্য, আর এতেই ভাগ্য বদলে যায় মেয়ে সোফিয়ার। নির্বাচনের বাকি আর মাত্র 30 দিন। এমন অবস্থায় অন্য কোনো প্রার্থী না থাকায় কংগ্রেস সোফিয়া ফেরদৌসের ওপরেই ভরসা করে। সোফিয়াও নতুন এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রাজনীতির মাঠে নেমে পড়েন। নির্বাচনে লড়তে সোফিয়া রিয়েল এস্টেট কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে কংগ্রেসের মনোনয়ন নেন। ভোটাররা তার প্রতি আস্থা রাখবেন কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন সোফিয়া। স্বল্প সময় নির্বাচনী প্রচার চালানোর এক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সবার সুনজরে আসার আপ্রাণ চেষ্টা চালান তিনি। তবে অবশেষে জনগণ যে তার উপর আস্থা রেখেছিল তা বিজেপির মতো দলের প্রার্থীর বিরুদ্ধে বিজয় অর্জন করে প্রমাণ করে দেন সোফিয়া। 2014 এবং 2019 সালের নির্বাচনে পিতার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সোফিয়া। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরদার প্রচারণা চালিয়েছেন, কংগ্রেসের দলীয় কর্মীদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন। তার জনপ্রিয়তা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা তাকে চূড়ান্ত বিজয় এনে দিতে সহায়তা করেছে। ভুবনেশ্বরের KIIT ইউনিভার্সিটির আওতাধীন কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া। পরে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হন। 2022 সালে তিনি সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় 5 কোটি রুপি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে ভয়াবহ তাপপ্রবাহের কারণে সেখানে জারি করা হয়েছে সতর্কবার্তা। টানা চতুর্থ দিনের মতো এসব প্রদেশে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় এসব অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে রেকর্ড ব্রেকিং উচ্চ তাপমাত্রার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। টানা চতুর্থ দিনের মতো এসব প্রদেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চীনের রেড অ্যালার্ট সবচেয়ে গুরুতর সতর্কবার্তার প্রতিনিধিত্ব করে এবং পর্যায়ক্রমে অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডং থেকে উত্তর পশ্চিম জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যন্ত। অনেক এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলেও কিছু এলাকায় 40 ডিগ্রি বা তার উপরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এবার দেশটির তাপমাত্রা সর্বকালের রেকর্ডও ভাঙতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে সোমবার শানডং প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। এই আবহাওয়ার প্রভাব মোকাবেলায় শহরগুলোতে সক্রিয় করা হয় জরুরি সহায়তা কার্যক্রম। সোমবার হেবেই প্রদেশে উচ্চ তাপমাত্রার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়। এ সময় স্থানীয় দোকানপাটের কর্মকর্তা ও কর্মচারীদের স্যানিটেশন কর্মীদের বিনামূল্যে ঠান্ডা পানি সরবরাহ করতে দেখা যায়। ইফাত জাহান, বাংলা ভিশন। অসাধারণ ও মনোমুগ্ধকর ঢেউয়ের খেলায় পর্যটকদের নজর কেড়ে নিয়েছে চীনের ঝোজিয়াং প্রদেশের এক নদী। অপরূপ সেই সৌন্দর্য দেখতে প্রতি বছর সেখানে ভিড় জমান হাজারো পর্যটক। ডেস্ক রিপোর্টে কিয়াংতাং নদীর সেই মন ভোলানো রূপ তুলে ধরেছেন ইফাত জাহান। এই দৃশ্য পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের কিয়াংতাং নদীর। সম্প্রতি চীনে জোয়ারের কারণে এমন সারিবদ্ধ ঢেউয়ের চিত্র নজর কেড়েছে যে কারো। চমকপ্রদ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সেখানকার এক নদী পর্যবেক্ষণ কর্মকর্তা। কিয়াংতাং নদীতে দ্রুত পানি বাড়ার কারণে জোয়ারের সৃষ্টি হয়। জোয়ারের সাথে সাথে ছড়িয়ে যেতে থাকে ঢেউ, হয় গর্জনও। প্রকৃতির এমন অসাধারণ খেলা প্রাণ জুড়িয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীদের। এই ঘটনাটি মাত্র 10 থেকে 15 মিনিট স্থায়ী হয়। বিশ্বে জোয়ার ভাটার জন্য বিখ্যাত চীনের কিয়াংতাং নদী। অপরূপ সৌন্দর্য এবং জাদুকরী ঢেউয়ের খেলা দেখতে প্রতি বছর এখানে ভিড় জমিয়ে থাকে কয়েক হাজার দর্শনার্থী। ইফাত জাহান, বাংলা ভিশন।
ব্যবসায়িক নথিতে তথ্য গোপনের মামলায় সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন আদালত। সাজা ঘোষণা করা হবে আগামী 11 জুলাই। মামলার সাজা ঘোষণার প্রক্রিয়া মেনে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে মূলত আসামির অতীত অপরাধ, মানসিক ও শারীরিক অবস্থা এবং পরিবার ও চাকরির তথ্য জানতে চাওয়া হয়। এর আলোকে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়। সশরীরে উপস্থিতির রেওয়াজ থাকলেও ট্রাম্প তার মালে-লাগো রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণার মাত্র কিছুদিন আগে সাজা দেয়া হবে। 4 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বয়স বিবেচনায় শুধু জরিমানায় রেহাই পেতে পারেন ট্রাম্প। কারাদণ্ড হলেও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে তথ্য গোপন করতে $1,30,000 ঘুষ দিয়েছিলেন, যা তার ব্যবসায়িক নথিতে গোপন করা হয়। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।